জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান। 7.5 বছরের অপেক্ষার অবসান হবে, দেখা হবে মা ছেলের। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে যাচ্ছেন দুবারের প্রধানমন্ত্রী। তার সঙ্গে যাচ্ছেন 6 চিকিৎসক। হৃদরোগ, ফুসফুস, লিভার ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রয়োজন হয় বিদেশে উন্নত চিকিৎসার, তবে রাজনৈতিক প্রতিহিংসায় সেটি হয়ে ওঠেনি। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবার জোর দাবি ওঠে তার বিদেশ যাত্রা নিয়ে। কয়েক দফা তারিখ ঠিক হলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সেটি পেছানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর AZM জাহিদ হোসেন জানান, সোমবার রাতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বেগম জিয়া। শুধু চিকিৎসা নয়, সে সুযোগে লন্ডন এয়ারপোর্টে মাকে 8 বছর পর পাবেন তারেক রহমান। বরণ করবেন সপরিবারে। যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠন করে বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচারে গুরুত্ব আরোপ করেন তিনি। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2023-24 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয় বেবজা। এ সময় প্রধান উপদেষ্টা বেবজা কর্মকর্তাদের চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগাতে নির্দেশনা দেন। এতে বিনিয়োগকারীদের ভাষাগত বাধা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান, গত 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, বন্ডেড গুদাম সুবিধা, চট্টগ্রাম সাংহাই সরাসরি বিমান যোগাযোগ সহ বিনিয়োগকারীদের বেশ কিছু দাবির কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বেবজা চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান জানান। বিভাজনের রাজনীতি নয়, তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে বিজ্ঞ রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আর নতজানু পররাষ্ট্রনীতি হলে তা ছুঁড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম বলেন, বিচারের মুখোমুখি করতে কর্তৃত্ববাদী হাসিনাকে অবশ্যই দেশে আনা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে সোমবার ফরিদপুরে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র জনতার 6 দিনব্যাপী গণসংযোগ। ফ্যাসিবাদ ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই ঘোষণাপত্র ও জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রথম দিনে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই জট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে
আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। 25 ফেব্রুয়ারি পিলখানায় পলাশির ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল উল্লেখ করে তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন, বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে বিদেশিরা এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সোমবার সকালে নিহত সেনা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে কমিশন অনুমতি নিয়ে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। হত্যাকাণ্ডের শিকার সেনা পরিবারের সদস্যদের সামনে তদন্তের রূপরেখা তুলে ধরে বজলুর রহমান বলেন, দেশের অভ্যন্তরের ঘটনা ও ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে দুভাগে ভাগ করে তদন্ত কাজ করা হবে। এ সময় নিহত সেনা সদস্যদের পরিবাররা কমিশনের কাছে 3টি দাবি তুলে ধরে বলেন, সেনাবাহিনীকে দুর্বল করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করার জন্য তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও উঠে আসে। এমন অনেক বিডিআরের সদস্য রয়েছে যাদের কাস্টোডিয়াল ডেথ হয়েছে, খুব অদ্ভুতভাবে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এবং এই বিষয় নিয়ে হয়তোবা একটা ইনভেস্টিগেশন, আপনাদের ইনভেস্টিগেশন টিম কথা বলবে। এবং এটাও সত্য যে অনেক হয়তোবা নিরপরাধ বিডিআর সদস্য আছে যারা আসলে অপরাধ করেনি, তবুও তারা ইমপ্রেজেন্ট। যথাযথ সুষ্ঠু বিচার, যেখানে যারা নেপথ্যে ছিলেন তাদের চেহারাটাও যেন বের হয়ে আসে, শুধু আমাদের জন্য না, সারা দেশবাসী এবং সারা পৃথিবীর জন্য। আমার বাবা শহীদ হওয়ার পরে আপনারা জানেন যে আমরা যারা শহীদ হয়েছি এখানে সবার বাবার লাশে 5 দিন 7 দিন বা 2-3 দিন পরে আমরা পেয়েছি। আপনারা কয়জন আছেন যাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে এক কাপড়ে বের করে আনা হয়েছে? আমাদের কি হয়েছে? আমরা বেয়নেটের খোঁচা খেয়েছি। 3 মাস কি আপনাদের যথেষ্ট হবে? আর আপনাদের কি মনে হয় যে এত মানুষ এখানে জড়িত, ইনভলভড, with a 7-member commission be enough or adequate to investigate such a large issue? পলাশির পুনরাবৃত্তি হয়েছে, সেখানে আমরা দেখেছি, আমরা পড়েছিলাম 1757 খ্রিস্টাব্দে পলাশির মাঠে কি করে সৈন্যরা দাঁড়িয়েছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিয়ে গেছে। তার চেয়েও জঘন্য, তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে 2009 সালে। আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। ষড়যন্ত্র যাই হোক, গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে আইজিপিকে। সোমবার সকালে এই আদেশ জারির পর ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার সরাসরি নির্দেশে বিভিন্ন জনকে গুম করা হয়েছে। সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটারদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা আছে, বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। উত্তরা পশ্চিম থানার এক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার সকালে এজলাসে হাজির করে এই রায় দেন আদালত। এরপর দুদকের এক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়। এদিন সজীব অজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া। মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে এ আদেশ দেন বিচারক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর আগামী ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার দুপুরে রেলভবনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। জানান, এই অধিদপ্তর জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে, এটি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। 30 লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার, সেইটার 30 লক্ষ টাকা প্রত্যেকটা শহীদ পরিবার, এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য। তো এই বাজেটটি বা এই সহায়তাটা পর্যায়ক্রমে দেওয়া হবে। পাহাড়ের কৌশলগত পরিকল্পনা নয়, বরং সব পক্ষের স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করে শান্তি বজায় রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আঞ্চলিক নিরাপত্তা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 একটি অসমাপ্ত শান্তি নির্মাণ মডেল শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে যারা বসবাস করেন তারা ভিন্ন সংস্কৃতির মানুষ, তাদের প্রতি সম্মান দেখাতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমীমাংসিত সমস্যাগুলির সমাধান এবং টেকসই শান্তির জন্যই বইয়ের লেখক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গনি অন্তর্দৃষ্টি দিয়ে বইটি লিখেছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। We need to respect their culture. We need to respect, it's a diversity we have. We have to accept that. First of all, we must depart from the fact that we all are Bengalis. We are not all Bengalis. So, আমরা সবাই বাঙালি না। বাঙালি ছাড়াও যারা আছেন, we have to take cognizance of that and we have to respect them as distinct groups with distinct cultures, with equal rights, with equal respect also. I think there lies the solution. It's not easy. যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে সরকার নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দলের মিরপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই আশাবাদ জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে তা দূর করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, গত 53 বছরে দেশের মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি। দুঃশাসন ও দুর্নীতি সাধারণ মানুষের জীবনযাপনকে কষ্টসাধ্য করে তুলেছে। জামায়াতের আমির বলেন, গত 15 বছরে শেখ হাসিনার পরিবারের সকল সদস্যদের ভাগ্য পরিবর্তন হলেও জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। যৌক্তিক সময়ের ভিতরে এই সরকার সংস্কারগুলো সম্পন্ন করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে। দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময়টা ভয়াবহ রূপ ধারণ করেছিল, যার করাল গ্রাসে গোটা বাংলাদেশ আর জনগণ হয়েছিল সবাই তার প্রতির শিকার। যার কারণে জুলাই মাসের 1 তারিখ থেকে 36 জুলাই বোঝা হয় যেটাকে, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ, শিশু, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলে রাস্তায় নেমে এসেছে, কারণ সবাই ছিল ভুক্তভোগী। বিচার বিভাগকে রক্ষা করা গেলে এ জাতি বহু আগেই পরাধীনতার থেকে রক্ষা পেত। অনেককেই দেশ ছেড়ে যেতে হতো না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। ব্যারিস্টার রাজ্জাক আরও বলেন, নতুন বাংলাদেশ গঠন করতে চাইলে বিচার বিভাগকে স্বাধীন হতে হবে। আওয়ামী লীগ বিচার বিভাগ সহ প্রতিটি ইনস্টিটিউটকে ধ্বংস করেছে। শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে প্রথম দিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন।
2013 সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের 17 ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। একটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারতাম, জুডিশিয়ারি, তাহলে if the judiciary were independent, অনেক লিডারকেই দেশ ছাড়া হতো না, ছাড়তে হতো না, অনেকেই জেলে যেতে হতো না। সুতরাং জুডিশিয়ারিকে যদি আমরা বাঁচাতে পারতাম কিনা আমি জানি না, তাহলেও এই জাতি বহুত আগে, অনেক আগে এই ডিক্টেটরশিপের হাত থেকে রক্ষা পেত। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছরের জন্য মেট্রো রেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর ভ্যাট অব্যাহতি দিল এনবিআর। সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে রাজস্ব বোর্ড। আদেশে বলা হয়েছে, যেহেতু মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তি ও জনপ্রিয় বাহন, তাই একে আরও সাশ্রয়ী ও জনপ্রিয় করতে ভ্রমণে ভ্যাট মুক্ত করছে এনবিআর। এর আগে চালু হওয়ার পর থেকে গেল বছরের 30 জুন পর্যন্ত মেট্রো রেল ভ্রমণে ভ্যাট অব্যাহতি ছিল। পরবর্তীতে জুলাই থেকে প্রতিটি টিকিটের ওপর 15% ভ্যাট বসায় এনবিআর। রোহিঙ্গারা অবৈধভাবে পাসপোর্ট নেয়ার কারণে এখনই পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে পুলিশ সংস্কার কমিশন এ নিয়ে কাজ করছে। সোমবার সকালে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পরিদর্শন গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। পরে ডিবি কার্যালয়ে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি ভালো না, তবে সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে। তার সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করব না, কিন্তু ধরা হচ্ছে প্রচুর। বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। টিভিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। সোমবার সকালে আগারগাঁও স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে কমিশনের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সভায় এ কথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর এমপিরা যাতে অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে সংস্কার প্রতিবেদনে সুপারিশ করা হবে। কমিশন জানায়, 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকার বেশি খরচ করেছে আওয়ামী লীগ সরকার। সেক্ষেত্রে সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একই সময়ে হলে স্থানীয় নির্বাচন 600 কোটি টাকায় করা সম্ভব বলে জানান ডক্টর তোফায়েল আহমেদ। লোকাল লেভেলে মতামত খুবই কম। এখন ইমিডিয়েট জাতীয় নির্বাচন, এটা কিন্তু ঢাকার লেভেলে আছে, কিন্তু ওই লেভেলে এটা পাইনি। লোকাল গভর্নমেন্টের কাজে হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। 2021 থেকে 24-এর আগ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খরচ করেছে সরকার 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা যদি আপনি একসাথে ইলেকশন করেন, এই টাকা নেমে আসবে 600 কোটি টাকায়। চট্টগ্রাম আদালত থেকে গায়েব প্রায় 2,000 মামলার নথি। এর মধ্যে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ, হত্যার চেষ্টা সহ বিভিন্ন মামলার নথি আছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ ঘটনায় আদালতের পক্ষ থেকে রোববার নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অফিসের ভেতরে জায়গা না থাকায় কিছু নথি বারান্দায় রাখা হয়। গেল বছরের 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর আদালতে অবকাশকালীন ছুটি সময়ে এসব নথি খোয়া গেছে বলে ধারণা করছেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুইয়া। অবকাশকালীন ছুটি থেকে এসে
1 তারিখে এসেছি, এরপরে দেখলাম যে বারান্দাতে যে কতগুলো স্তূপীকৃত নথি ছিল সেই নথিগুলোকে আর পাওয়া যাচ্ছে না বা দেখি নাই। তখন এই মর্মে আমি খোঁজখবর নিয়ে দেখলাম বলে যেগুলো অনেক পুরনো নথি। এখন এই কারণে আমি পাটাবাদ দিক থেকে আমার দায়িত্ব হচ্ছে এটা খোঁজ নিয়ে দেখা এবং বোঝা যে নথিগুলো কোথায় গেল। সেই জন্য আমি আপনার কোতোয়ালি থানায় একটা জিডি করেছি। মূলত এটা না থাকাতে আমার বিচার কার্যের কোনো সমস্যা হবে না, যেহেতু বিচার কার্যের যে নথিগুলো আছে সেই নথিগুলো আমাদের কাছে আছে। আমি মনে করি এটা মহানগর জার্সিপের জন্য এটা বিশাল একটা অপূরণীয় ক্ষতি। এই সিডিগুলো সংগ্রহ করা আফটার ইনভেস্টিগেশন সিডিগুলো আসে, এটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে বলে আমি মনে করি। আমার মনে হয় এটা খুঁজে বের করা দরকার। এটা যদি সঠিকভাবে তদন্ত হয় এটা বের হবে। আমার দৃঢ় বিশ্বাস অপরাধী চক্র অবশ্যই ধরা পড়বে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজাম্মুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রক্টর ছাড়াও গাড়ির ড্রাইভার আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার তাঁতীবাজার পার হয়ে যাচ্ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজাম্মুল হকের গাড়ি। এ সময় পার্শ্ববর্তী একটি অ্যাম্বুলেন্সের সাথে রিকশার ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে অ্যাম্বুলেন্স এবং পাশে থাকা প্রক্টরের গাড়ির ওপর হামলা চালায় স্থানীয়রা। হামলায় জড়িত সকলকে গ্রেফতারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। 18 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 2 পক্ষের মতপার্থক্য দূর করার উদ্যোগ নেওয়া এবং পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী সাদপন্থীদের সুষ্ঠুভাবে ইজতেমা পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া তুরাগ তীরের ইজতেমা মাঠ সমানভাবে ব্যবহার করতে দেয়া 5 দিনের জোড় ইজতেমা সহ অন্যান্য আমল পালনের জন্য একইভাবে ভাগ করে দেওয়ার দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। টঙ্গীর ইজতেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ 6 মাস জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস করা। 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন কাতারের নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল আবদুল্লাহ হাসান MA আল সুলাইতি। সোমবার তিনি সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধানের সাথে। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেন। সাক্ষাতে তিনি নৌবাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন। এ সময় 2 দেশের নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত ও নৌ বাণিজ্য সম্প্রসারণে আগামীর নীতি ও করণীয় ঠিক করতে সোমবার চট্টগ্রাম ও খুলনায় বিশেষ সেমিনারের আয়োজন করেছে নৌবাহিনী। চট্টগ্রামে দিনব্যাপী এই সেমিনারে বক্তব্য রাখেন ব্যবসায়ী, গবেষক, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমুদ্র বাণিজ্যে জড়িত নানা সংস্থা। একইভাবে খুলনায়ও সেমিনারের আয়োজন করা হয়। এ সময় গবেষকরা বলেন, ভৌগোলিকভাবে বৈশ্বিক সমুদ্র পথের গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশের অবস্থান। এটি যেমন বাংলাদেশকে এ অঞ্চলের বাণিজ্যের হাবে পরিণত করার সম্ভাবনা তৈরি করেছে, তেমনি তৈরি করেছে নিরাপত্তা ঝুঁকিও। এ অবস্থায় সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সহ AI প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানো জরুরি বলেও মত দেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি চাল কলে মজুদের তথ্য না থাকায় ও বস্তায় দাম উল্লেখ না করা সহ বেশ কিছু অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে টাস্ক ফোর্স। সোমবার দুপুরে আশুগঞ্জের চালের মোকামে এই অভিযান পরিচালিত হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভির নেতৃত্বে চলে এই অভিযান। এ সময় চালকলে মজুদের তথ্য ও চালের বস্তায় দাম লেখা আছে কিনা তা খতিয়ে দেখা হয়। পরে একটি চালকলকে অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। এ সময় অভিযানকারী কর্মকর্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালিত হবে। আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয় সরকার সহ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর নির্বাচন দিতে হবে। এর বাইরে অন্য কোনো ষড়যন্ত্র হলে ভোটের অধিকার রক্ষায় আবার মাঠে নামতে বিএনপির প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান। সোমবার সকালে চট্টগ্রামে মহানগর বিএনপির সাংগঠনিক অধিবেশনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করলে জনগণকে নিয়ে মাঠে নামবে বিএনপি। একটি মহল ৫ আগস্টের বিজয়কে ছিনিয়ে নিতে চাইছে মন্তব্য করে তিনি বলেন, স্বাধীনতার পর একটি পরিবার সব কৃতিত্ব নিজেদের করে নিয়েছিল, যা জনগণ গ্রহণ করেনি। একইভাবে ৫ আগস্টের কৃতিত্ব একটি গোষ্ঠী চুরি করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছেন, সংসদ নির্বাচন বাদ দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার সংসদ নির্বাচন বাদ দিয়ে যারা কলেজের, ইউনিভার্সিটির বা স্থানীয় নির্বাচনের চিন্তা করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলবার চেষ্টা করছেন, তারা সঠিক পথে আসুন। আন্দোলন সংগ্রামের দল বিএনপি প্রয়োজনে আবার রাস্তায় নামবো জনগণের ভোটের জন্যে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে বনরূপায় সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনরূপা সড়কে বিশ্ববিদ্যালয়ের বাস দাঁড় করিয়ে সড়কের ওপর অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ। ভোগান্তিতে পড়েন ভুক্তভোগীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেও ব্যর্থ হন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। বুধবার সন্ধ্যার মধ্যে ভিসি নিয়োগ না হলে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এর আগে গত 18 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন ভিসি সেলিনা আক্তার ও প্রো ভিসি কাঞ্চন চাকমা। এরপর থেকেই গুরুত্বপূর্ণ পদ দুটি শূন্য হয়ে আছে। টানা 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর জরুরি সভা আয়োজনের লিখিত আশ্বাসে মুক্তি মিলেছে তাঁত বোর্ড চেয়ারম্যান সহ 14 জন কর্মকর্তার। এর আগে সোমবার বিকেল থেকে তাদেরকে অবরুদ্ধ রাখে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ডের পরিবর্তে বস্ত্র অধিদপ্তরের আওতায় নিতে হবে। বিকেলে ক্যাম্পাস পরিদর্শনে গেলে তাঁত বোর্ড চেয়ারম্যান সহ 14 জন কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। রাত 9টায় তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী আগামী 13 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণে জরুরি সভার আয়োজন করবে মর্মে লিখিত পত্রে স্বাক্ষর করলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের চূড়ান্ত ট্রায়াল শেষ হয়েছে। শেষ পর্বের এই ট্রায়ালে যমুনা সেতুর উভয় প্রান্ত থেকে 2টি ইঞ্জিন সহ মোট 8টি কোচ চলাচল করে। সোমবার দুপুরে সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ উভয় প্রান্ত থেকে 2টি ইঞ্জিন সহ মোট 8টি কোচ চলাচল করে। প্রায় 3 মিনিটেই অতিক্রম করে 4.8 কিলোমিটারের এই সেতু। ট্রায়াল ট্রেনে রেলওয়ে সেতু বিভাগ ও
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্টারলক কালার লাইট সিগন্যালিং সিস্টেম ইউজ করে এই ব্রিজ ট্রেন চলাচলের অনুমোদনের জন্য উপস্থাপন করেছি। সেটা আমরা এই টেস্টিংয়ের পরেই জিআইবিআর মহোদয় সেটাকে অনুমোদন দিতে পারবেন। এখন আমরা মোটামুটিভাবে ধারণা করছি যে ফেব্রুয়ারির মাঝামাঝির দিকেই আমরা আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আমরা ট্রেন চলাচল উদ্বোধন করতে পারব। এবার আন্তর্জাতিক খবর। সরকার ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দেন তিনি। জানান দলের অন্তঃকোন্দলে কারণে আগামী নির্বাচনের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য প্রার্থী নন তিনি। এর মাধ্যমে কানাডায় 9 বছরের ট্রুডো শাসনের অবসান হলো। এর আগে কানাডার গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী, যেখানে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বদলে 24 মার্চ পর্যন্ত স্থগিত করতে আবেদন জানান জাস্টিন ট্রুডো। এ সময়ের মধ্যে নতুন নেতা খুঁজবে লিবারেল পার্টি অফ কানাডা। ভারতের বেঙ্গালুরুতে দ্য হিউম্যান মেটানিউমোভ ভাইরাস বা HMPV-তে আক্রান্ত হয়েছে 2 শিশু। এরই মধ্যে ভারত জুড়ে সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ। বেঙ্গালুরুতে 3 মাস ও 8 মাস বয়সী 2 শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দুজনকেই হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের পরিবারের কেউ সম্প্রতি অন্য অঞ্চল বা দেশে ভ্রমণ করেনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসলে পরীক্ষা নিরীক্ষার পর HMPV-র শনাক্ত হয়। ঠান্ডাজনিত সমস্যায় সবাইকে যথাযথ চিকিৎসা ও ডাক্তারের পরামর্শ নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। গেল 2 দিনে দেশটির উত্তরাঞ্চলে সংঘাতে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার মানভিজ শহরের আশপাশের কয়েকটি গ্রামে গেল 2 দিনের সংঘাতে 101 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তুরস্ক সমর্থিত গোষ্ঠীর 85 সদস্য ও কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের 16 সদস্য রয়েছেন। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পরপরই উত্তর সিরিয়ায় তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো আবারও SDF-এর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তুরস্ক সমর্থিত সশস্ত্র বাহিনী SDF-এর কাছ থেকে উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজ এবং তাল রিফাত শহরের দখল নেয়। তখন থেকে উত্তর সিরিয়ায় প্রায় প্রতিদিনই চলছে সংঘাত। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ আরও বাড়াতে আবেদন করবেন তদন্তকারীরা। এর আগে গেল শুক্রবার শত চেষ্টা করেও নিরাপত্তারক্ষীদের বাধার কারণে ইউলকে গ্রেপ্তার করতে পারেননি তদন্তকারীরা। তার বিরুদ্ধে গেল 3রা ডিসেম্বর দেশে হঠাৎ করে মার্শাল ল জারির বিষয়ে তদন্ত চলছে। এদিকে ইয়ন সুক ইউলের সপক্ষে আর বিরোধী পক্ষরা তার বাসভবনের সামনে বিভিন্ন দাবিতে আবারও বিক্ষোভ করছেন। রাজনৈতিক এই টানাপড়নের মধ্যেই দক্ষিণ কোরিয়া সফরে এসে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে বলে জানান ব্লিংকেন। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হওয়ার কারণে আগামী 25 বছরে সারা বিশ্বে মৃত্যু হতে পারে 4 কোটি মানুষের। ইংল্যান্ডের সাবেক মেডিকেল প্রধান কর্মকর্তা ডেম স্যালি দিয়েছেন চাঞ্চল্যকর এই তথ্য। তিনি বলেন, আসছে বছরগুলোতে অ্যান্টিবায়োটিক নিয়ে জরুরি পরিস্থিতি তৈরি হবে। প্রভাব পড়বে নারী, পুরুষ, এমনকি শিশুদের ওপরও। ডেম স্যালি বলেন, অপারেশন থেকে বাচ্চার জন্ম দেয়া সব ক্ষেত্রে রোগীকে বাঁচানো কঠিন হবে, কারণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ
বাড়বে। আগামী 25 বছরে যা ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছাবে। 2025 সাল নাগাদ এই সুপারবাগের কারণে দ্বিগুণ হারে মানুষের মৃত্যু হবে। ঝুঁকিতে থাকবেন বয়স্করা। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের খেতাব জিতে নিল দ্য ব্রুটালিস্ট। এছাড়াও সেরা অভিনেতা, সেরা পরিচালক সহ মোট 3টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। যদিও এবারের গোল্ডেন গ্লোবের সবচেয়ে বড় আকর্ষণ কিংবদন্তি মার্কিন অভিনেত্রী ডেমি মুরের প্রত্যাবর্তন। মিউজিক্যাল ও কমেডি বিভাগে দ্য সাবস্ট্যান্স ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন 62 বছর বয়সী এই অভিনেত্রী। এছাড়াও দ্য ব্রুটালিস্ট ছবিটি পরিচালনার জন্য সেরা পরিচালকের অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন নির্মাতা ব্র্যাডি করভ্যাট। আর একই ছবিতে অভিনয় করে ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি। অন্যদিকে আই অ্যাম স্টিল হেয়ার ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফার্নান্দা টোরেস। এছাড়াও মিউজিক্যাল বিভাগে সেরা চলচ্চিত্রের খেতাব জিতে নিয়েছে এমিলিয়া পেরেজ সিনেমাটি। আর এই বিভাগে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেছেন সেবাস্টিয়ান স্ট্যান। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের আচরণে ক্ষুব্ধ হয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তাদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিসিবি কর্মকর্তা। দুজনেই অনেক সিনিয়র মানুষ এবং ফারুক ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু, আমাদের ক্রিকেট প্রশিক্ষক বা আমাদের সাথে অনেক বছর, এবং উনি এত বিচক্ষণ মানুষ। উনি এটা পাবলিক করবেন কেন? উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না, উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না, ওনার এত সমস্যা, উনি ফারুক ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন 1 to 1, এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয়, আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না, হি উইল রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট অ্যাওয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার লতা মণ্ডল। দলে আছেন নিয়মিত মুখ নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, সোবাহানা মোশতারি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার রাও। ঘরের মাঠে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সময় কাটানো শারমিন সুক্তাও আছেন দলে, তবে বাদ পড়েছেন জান্নাতুল সুমনা। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। 19 জানুয়ারি শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। 27 জানুয়ারি শুরু হবে টি-20 সিরিজ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।